নেপাল, যে দেশে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। সুবিশাল সব পাহাড়ে ঘেরা এই দেশটির চারিদিকে যেমন সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, তেমনি এক্সট্রিম লেভেলের কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিস আমাদের জীবনে লাইফ টাইম কিছু অ্যাডভেঞ্চারাস স্মৃতি তৈরি করে। তাই ফিউচারের জন্য স্মৃতি তৈরি করতে নেপালের জনপ্রিয় শহর পোখারায় চতুর্থ দিনে আমরা সারাদিন টো করে ঘুরে বেরিয়েছি। হট এয়ার বেলুন সহ অ্যাডভেঞ্চারাস প্যারাগ্লাইডিং এর গল্প নিয়ে হাজির হয়েছি। পোখারায় স্যান্টোরিনি ভাইবের রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স করেছি, সাথে বিশাল লম্বা একটা ঝুলন্ত ব্রিজের দেখা সহ ডিজনিল্যান্ডে কাটানোর সময় নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। Good morning. I already said good morning. গুড মর্নিং। আজকে পোখারায় আমাদের তৃতীয় দিন, মানে নেপালে আমাদের চতুর্থ দিন। আজকে হোটেলে একটা নেপালি বিয়ের প্রোগ্রাম আছে। পুরো রিসোর্টটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে। বাপ্পির যদিও মন খারাপ, সকাল 5:30টায় উঠে বেচারা হট এয়ার বেলুন রাইড করতে গেছিল, কিন্তু ওয়েদার খারাপ হওয়ায় ক্যান্সেল হয়েছে। ডিটেলস কিছু ইনফরমেশন দেই আপনাদের জন্য। হট এয়ার বেলুন বাংলাদেশ থেকে আমরা বুক করে গেছিলাম এই ওয়েবসাইট থেকে। 2টা টাইম স্লট থাকে, ভোর 5:30টায় একটা, 6:30টায় একটা। বাপ্পিদের 6:30টায় ফ্লাইট ছিল। ট্রাভেল এজেন্সি থেকেই পিক ড্রপ সার্ভিস দেয় তারা। যাদের ফ্লাইট টাইম ছিল তাদের সবার হোটেলে গিয়ে পিক করে তারা সব একসাথে একটা গাড়িতে করে রওনা করেছিল। তারা বলেছিল হট এয়ার বেলুনে 6000 ফিট উপরে উঠাবে, সাথে অন্নপূর্ণা রেঞ্জ দেখাবে। 40 মিনিটের মতো একটা রাইড হয়, 40 মিনিট তারা ফ্লাই করে, $100 চার্জ করে। আর পেমেন্টটা তাদের অফিসে গিয়েই করতে হয়। ওরা গিয়ে দেখে 5:30টার ফ্লাইটটা অলরেডি টেক অফ করে ফেলেছে। তার কিছুক্ষণ পরেই সেটা আবার নিচে নামছিল আর কি। ওয়েদারের জন্য ওইটাও ক্যান্সেল হয়। সো হট এয়ার বেলুন অ্যাকচুয়ালি পুরোটাই লাক। দেন বাপি ওদের অফিসে গিয়ে আবার $100 ফেরত নিয়ে আসে। 5 বছরের ছোট বেবি অ্যালাউ করে না হট এয়ার বেলুনে। সো আমি ডেসক্রিপশনে ওয়েবসাইট দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা বুক করে যেতে পারেন। সো এই ছিল হট এয়ার বেলুন নিয়ে টুকিটাকি ইনফরমেশন। দেন প্যারাগ্লাইডিং এর জন্য বাপিরা চলে যায়। গাড়ি আসতেছে, চলো বাবা। এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়ি। ফারিস্তা কান্না করছিল ওর বাবার সাথে যাওয়ার জন্য। এসব অ্যাক্টিভিটিসের জন্য সাধারণত ট্যুর প্যাকেজেই পিক ড্রপ ইনক্লুড করা থাকে। ওদেরকে পিক করে নিয়ে যায় সকাল 10টায়, কারণ 11টা থেকে স্টার্ট করবে। আমি যেহেতু প্যারাগ্লাইডিং করছি না, সরাসরি আমি প্যারাগ্লাইডিং ল্যান্ডিং পয়েন্টে চলে যাই। আর এটা পোখারার একটা গ্রাম। ভাই, ছবির মতো সুন্দর লাগছিল দেখতে। কি বিশাল সবুজে ঘেরা মাঠ, উঁচু উঁচু পাহাড়। নেপাল মানে আসলে যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়। যারা এখানে থাকে তাদের কাছে হয়তো আহামরি কিছু না, বাট আমরা যখন ঘুরতে আসি তখন ঘুম থেকে ওঠার পর যখন এরকম একটা ভিউ পাওয়া যায়, আসলে চোখের আরাম লাগে। ল্যান্ডিং পয়েন্টে এসে দেখি কেউ নাই, আমরাই প্রথম আসছি। এখানে কয়েকটা দোকানপাট আছে। এখানে নর্মালি চকলেট, চিপস আর শুকনা খাবার দাবার, মানে প্যাকেটজাত খাবার আর কি, ফ্রুটস, ফ্রেশ জুস পাওয়া যায় আর কি। বাপ্পি এখান থেকে প্যারাগ্লাইডিং প্যাকেজটা কনফার্ম করেছিল। এইটা ওদের অফিস। এখানে আরও ডিফারেন্ট প্যাকেজের প্রাইস লিস্ট দেওয়া আছে। স্টার্ট হয়ে গেছে। প্রথমে ফ্লাই করাটাই আসলে চ্যালেঞ্জিং। একটার পর একটা ফ্লাই করছিল, আর ফ্লাই করার আগে সবাইকে হালকা ব্রিফ করে নেয় গাইড। বাপ্পির প্যারাগ্লাইডিংয়ে চার্জ করেছিল 6000 রুপিস। আর বাপ্পিকে একজন লেডি পাইলট দেয়া হয়েছিল। প্যারাগ্লাইডিং স্টার্ট হয়ে গেছে। 3টা অলরেডি দেখা যাচ্ছে আকাশে। অনেকগুলা ছাড়ছে, তাই না? 11টা মানে 11টা। ওরা টাইম দিয়েছে যে 11টায় ল্যান্ড স্টার্ট করবে, ফ্লাইট শুরু হবে। 11টায় শুরু করছে। দেখো ওই যে কতগুলো পাখির মতো নামছে, দেখো। ফাইনালি আমার ক্যামেরায় প্যারাগ্লাইডার ধরা দিল। কিছুক্ষণের মধ্যেই একটার পর একটা প্যারাগ্লাইডিং ল্যান্ড করছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এত স্মুথ ল্যান্ডিং করে একটু রিস্ক মনে হয় না। আর একটা পাইলট কিন্তু দিনে একবারই ফ্লাই করে। কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ রং বেরঙের প্যারাগ্লাইডার দিয়ে ছেয়ে গেছে। আর আমরা চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছি যে কখন আমাদেরগুলো আসবে। অন্যরকম একটা টেনশনও কাজ করছিল। মনে হচ্ছিল পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে যেরকম একটা অনুভূতি হয়, ঠিক সেরকমটাই লাগছিল আর কি।
want to do for you very happy, sir. Okay, this is my world. If you happy, I'm happy. If you not happy, I'm not happy. Okay, sir? You don't tell your wife. Are you married or single? Yes, yes. Then why she don't come yes, in the flight? she's waiting in the landing point. Okay. Okay. I told her to do the paragliding, but she's a little bit afraid. Okay. No problem. No problem. Say hi again. Hi. Open to head, no problem. Okay. Yes, you like this. It's a good. এই যে এইটাতে অ্যাক্রোব্যাটিক করছে। পাইলট অ্যাক্রোব্যাটিকের জন্য অফার করে যে আরও বেশি থ্রিল নিতে চান কিনা। এটার জন্য যদিও আলাদা চার্জ করে, আর এমনিতেই কিন্তু হালকা একটু মোশন সিকনেস হয়, বাপ্পি বলছিল। একটু পর আবার ঠিকও হয়ে যায়। আমরা যখন আসছিলাম তখন একদম ফাঁকা মাঠ ছিল, আর এখন দেখেন গাড়ি দিয়ে মাঠ ভরে গেছে। বমি করে অস্থির সে, বমি টমি করে প্যান্ট ওই যে আরেকজন। কোথা থেকে আসছেন? সিধে আগাড়ি পুল আছে, পুল বড় মজা আছে অনেক। আসো। মজা ভালো, এক্সাইটিং অনেক। আচ্ছা বাবা। তুমি নামছো, নেমে চুল ঠিক করতেছো, তখনই বুঝছি এটা তুমি। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা গরম হয়ে গেছে, ও কান্নাকাটি শুরু করে দিছে। ইয়ে খাচ্ছো জুস খাবার? হ্যাঁ না, আমি খাইছি, তুমি খাও। I'm pilot. My name is Sunita Sunwar. Okay, thank you so much. You are for the safe flight. Thank you. প্যারাগ্লাইডিং শেষ করে হোটেলে যাওয়ার পথে এই রেস্টুরেন্টের দেখা পাই আমরা। এখানে এসে আমাদের মাথা একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, ওয়েলকাম টু সানডাউন। পোখারায় এসে গ্রিসের স্যান্টোরিনির ফিল নিতে পারবো এটা একদমই আশা করিনি। এটা আমাদের কাছে একদম ডাবল ধামাকা টাইপের ব্যাপার ছিল। এত সুন্দর করে স্যান্টোরিনির থিমে ম্যাচ করছে, বুঝতেই পারবেন না যে এটা গ্রিস না, নেপাল, পোখারায়। এখানকার চারপাশটা এত সুন্দর, যেখান থেকেই ছবি নেবেন সেখান থেকেই মারাত্মক সুন্দর ছবি আসে। আমাদের কাছে যে ব্যাপারটা সবচেয়ে বেশি জোস লেগেছে সেটা হচ্ছে, একে তো এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তার মধ্যে আবার এত সুন্দর ফিওয়া লেকের ভিউ এবং সাথে পাহাড়, সব কিছু মিলে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে যে আপনাকে মুগ্ধ করবেই। 3 তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টের উপরের ফ্লোরে বার আছে, টপ ফ্লোরে ইনফিনিটি পুল করছে। এখান থেকে লেক ভিউটা যা জোস আসে। আর এরকম একটা পরিবেশে ঠান্ডা লাল টকটকে ওয়াটারমেলন জুস খুবই তৃপ্তিদায়ক। এখানকার খাবার দাবারও কিন্তু বেশ মজার। যদিও আমরা ব্রাঞ্চ টাইমে গিয়েছি তাই হালকা স্ন্যাক্স নিয়েছি, পাকোড়া আর মোমো। পুরোটা খুবই ক্রিস্পি মনে হচ্ছে, খেয়ে দেখলে বোঝা যাবে কেমন। এটা একটু খেয়ে দেখো না। ক্রিসপি অনেক মজা। পাকোড়াটা খুবই ক্রিস্পি আর মজার ছিল। আর নেপালে কয়েক জায়গায় আমরা মোমো ট্রাই করেছি, কিন্তু এখানকার মোমো আমাদের কাছে বেস্ট লেগেছে। আমার মনে হয় দিনের বেলা আসলে এখান থেকে বেস্ট ক্যাপচারটা নেওয়া যাবে।
ট্রাস্ট মি, যদি প্রিয়জনকে খুশি করতে চান তাহলে এখানে নিয়ে আসেন, আমার মতো পাগল প্রায় খুশি হয়ে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের হোটেল থেকে সানডাউন রেস্টুরেন্টের মাত্র 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স ট্যাক্সি করে আসলে। বিয়ের প্রোগ্রাম হচ্ছে এখানে, বরযাত্রী যাচ্ছে ব্যান্ড পার্টি নিয়ে। নেপালি বিয়ে দেখা হলে এই সুযোগে বরবউকে তুলে নিয়ে আসি। আমাদের আজকের দিনটা যেহেতু ভোর 5টা থেকে স্টার্ট হয়েছে, সো পুরো দিন আমরা ইউটিলাইজ করতে পেরেছি। হোটেল থেকে নেপালে বিয়ের আয়োজন দেখছিলাম, ভালোই লাগছিল, নতুন একটা ট্রেডিশনের বিয়ে দেখলাম। এরপর আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে যাই, ওইটাও অতটা দূরে না, 20 মিনিটের মতো সময় লেগেছে। পোখারায় দর্শনীয় স্থানগুলো মোটামুটি সব কাছাকাছি। ওয়াও, অনেক বড় একটা ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। এত বড় ঝুলন্ত ব্রিজ হবে ভাবিই নাই। এই মাথা থেকে ওই মাথার মানুষগুলোকে ছোট ছোট লাগছিল, এর মধ্যে আবার মানুষজন সাইকেল হুন্ডা নিয়ে যাচ্ছে। ব্রিজটা কিন্তু ভালোই দোল খায়, আমার আবার একটু ভয়ও লাগছিল। যারা এই পথে চলাচল করে তাদের কাছে এটা পান্তা ভাত মনে হচ্ছিল, কত সুন্দর করে ক্যাজুয়ালি চলে যাচ্ছে। যদিও ব্রিজটা অনেক মজবুত করেই বানানো। জীবনে প্রথম এত বড় একটা ঝুলন্ত ব্রিজে উঠলাম, অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। নেপালে এসে নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যা সত্যিই মনে রাখার মতো। এটা কি জানো? ঝুলন্ত ব্রিজ। বলো তো, ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। ভেরি গুড। আমরা এখন একদম মাঝখানে। এখানে আসার পর মনে হচ্ছে একটু বেশি দোল খাচ্ছে, খুব বাতাস হচ্ছে। দুই পাশে একদম ফাঁকা, চারপাশে খুব বাতাস আসছে। পুরোতেও কিন্তু অত বাতাস ছিল না, তাই না? মাঝখানে আসার পরে অনেক বাতাস শুরু হয়ে গেছে। তো এই ছিল ঝুলন্ত ব্রিজে আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত। এরপর আমরা একটা রেস্টুরেন্টে যাই, তাপু রেস্ট্রো অ্যান্ড কটেজ। এই রেস্টুরেন্টের লোকেশনটা খুব সুন্দর একটা জায়গায়, একদম পাহাড়ের উপরে, আর রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। এখানে অ্যাড্রেসও দেয়া আছে। আর এই রেস্টুরেন্টের একটা মজার বিষয় হলো এখান থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা যায়। সুইং আছে আর স্কাই ওয়াক টাইপের। এই অ্যাক্টিভিটি করতে খুব সাহসের ব্যাপার ভাই। এই রেস্টুরেন্ট থেকে এত সুন্দর ভিউ আসে যে এখানে 2 মিনিট চুপচাপ দাঁড়ালে প্রকৃতি যেন অন্য জগতে নিয়ে যায়। যদি কোনো অ্যাক্টিভিটি নাও করা হয়, 1 কাপ কফি খেতে খেতেও কিন্তু প্রকৃতিকে দারুণ এনজয় করা যাবে। আমরা সবাই এখানে একটা ফান অ্যাক্টিভিটিস করি। ভাইয়া আর ফাইজানের কাছে এটা তো পান্তা ভাত। আমাদের ছোট্ট ফাইজান প্যারাগ্লাইডিং করে যে সাহসিকতা দেখিয়েছে, সো ফাইজানের কাছে এটা আসলে কিছুই না। বাপ্পিও অনেক এনজয় করেছে, কিন্তু আমার বেলায় এসে আমি এত ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল ভাই আমি নাই। নিচে তাকালে অন্যরকম একটা ভয়ঙ্কর ফিল হচ্ছিল। হাইট ফোবিয়া থাকলে এটা অবশ্যই অ্যাভয়েড করবেন, আর যদি থ্রিল নিতে চান রিকমেন্ডেড থাকবে অবশ্যই এই অ্যাক্টিভিটিটা ট্রাই করবেন। আর এখানকার স্ন্যাক্স আইটেমগুলো বেশ ভালো। সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে বেশ ভালো সময় কাটিয়েছি। এরপর আমরা ডিজনিল্যান্ডে যাই। ডিজনিল্যান্ডে এসে ছোটবেলায় ফিরে গেছিলাম। বহু বছর পর মেয়ের সুবাদে বাম্পার কারে উঠলাম। আমি তো 1 রাউন্ড দিয়েই চলে আসছি, কিন্তু বাপ্পি, ভাইয়া আর ফাইজান যেন ছোটবেলা থেকে ফিরতেই চাচ্ছে না। তার মধ্যে আসলে একটা ইনার শিশু কাজ করে, যেটা মাঝে মাঝে পরিবেশ বুঝেই জেগে ওঠে। আমাদের দিনটা ভোরবেলায় শুরু হওয়ায় দেখেন একটা দিনে আমরা কতগুলো স্পট কভার করেছি।
ঘুরতে আসলে যদি পুরো দিন এভাবে ইউটিলাইজ করা যায় তাহলে পয়সা পুরোই উসুল। তো এই ছিল আমাদের সারাদিনে ঘোরাঘুরি নিয়ে আজকের এপিসোড। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বেঁচে থাকলে লাস্ট এপিসোড নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,২৬৮ ফিট উপরে আছি। সি